আমার কাছে এক্ষুনি বললো কে নাকি ভয় দেখাচ্ছে আমাদের 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 ছেলেদের নাকি মিথ্যা কেস দেবে। একটা কথা বলি, চারানা নেতাদের কথা বাদ দেন, জেলার বাঘ, বীরভূম জেলার বাঘ তৃণমূলের কাছে, নাম কি? অনুব্রত মণ্ডল, জেলের ভাত খাচ্ছে, তিহার জেলের ভাত খাচ্ছে। শাহজাহান শেখ বলেছিল, যতটুকু আমি খবর পেয়েছি, যে সূত্র মারফত, যে 5 দিনের মধ্যে তোকে জামিন করিয়ে দেবো, তুই ধরা দে। ও তো ধরা দিতে চাইছিল না। আমি কিন্তু বারবার সেই সময় বলেছিলাম, যখন শুনছি শাহজাহান শেখ ধরা পড়বে ধরা পড়বে ধরা পড়বে, আমি কিন্তু মাইকের মিডিয়ার মাধ্যমে বলেছিলাম শাহজাহান কোর্টে এসে স্যালেন্ডার করুক, ও যদি বাঁচতে চায়। আমি ভেবেছিলাম হয়তো ভিডিওটার কাছে পৌঁছে যাবে, একটু বিশ্বাস করে, কারণ আমি তো জানি তৃণমূল তার স্বার্থের জন্য যাকে দরকার তাকে বলির বাকড়া বানাবে। দেখেছি তো আমরা, ভুলে যাইনি তৃণমূলের আচরণের কথা। আপনার এলাকায় বলুন না, একটা সময় ছিল যারা তৃণমূলকে দলে নিয়ে এসেছে তারা আজকে সাইড লাইনে, কারণ তারা হয়তো ঠিকঠাক তোলা তুলতে পারেনি, ভাগ দিতে পারেনি। যারা দুদিনের আজকে যারা তোলা ঠিক করে দিচ্ছে তাদেরকে নিয়ে আসলো, কিন্তু যারা মার খেয়ে কেস খেয়ে দলটা করলো তারা কোথায় আজকে? সাইড লাইনে। যার যখন দরকার লাগবে তাকে ধরে দিয়ে দেবে। 1 সপ্তাহের মধ্যে বলেছিল কি বার করবে, এখন কি বলছে? ওর ব্যাপার ও বুঝে নেবে। আর সেই শাহজাহান শেখ কি বলছে বলুন তো? এখন বলছে নাকি আল্লাহ বিচার করবে। অবশ্যই আল্লাহ বিচার করেছে, আল্লাহ বিচার করেছে। আমি ধর্ম নিয়ে কথা বলি না, কিন্তু ওর প্রসঙ্গ টেনে বলছি, হ্যাঁ আল্লাহ বিচার করেছে। তুমি গরিব মানুষের, তুমি দলিত আদিবাসী মূল নিবাসী মুসলিম সমাজের জমিগুলোকে দখল করে নেবে, নুনা পানি ঢুকিয়ে দেবে। ও দলিত বলে আল্লাহ কি চুপ থাকবে? ও আদিবাসী বলে কি আল্লাহ চুপ থাকবে? ও গরিব মুসলমান বলে কি আল্লাহ চুপ থাকবে? তোমার বিচার আল্লাহ করে, তোমাকে জেলের ভাত খাওয়াবে আল্লাহ। এখন আল্লাহ বিচার করবে বলছে। কি অন্যায় করেছো ওখানে? তোমার দলের সাঙ্গপাঙ্গরা রাতের অন্ধকারে মা বোনেদেরকে ডেকে পিঠা বানানো হতো, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাতে নাকি? তোমার ডাইটান রেপটান অন্যায় করতো, তুমি চুপ করে বসেছিলে। আল্লাহ বিচার করছে, তুমি কে আল্লাহ না জেল থেকে বার করে যত রকম ভাবে সিবিআই ইডি বা যারা তদন্ত করছে জেলে যাতে পচায়। শুধু শাহজাহান শেখ নয়, যারা অন্যায় করেছে সেইটা আমরা সৃষ্টিকর্তার কাছে চাইবো, চাইবো না? এখন উনি সিম্প্যাথি পাওয়ার জন্য আল্লাহ বিচার করবে বলছে। তো আল্লাহ বিচার হচ্ছে। এই পাড়াতে যারা চারানার মস্তান আছে বলবেন, এখন শাহজাহান শেখ গেছে, এর পরে যাবে কে? লাইন দেখার আছে। ও হ্যাঁ, হ্যাঁ, মমতা ব্যানার্জি যাকে বলেছিল না তুই বোম্বা দিস, ব্যাপারটা আমি আপনাকে বলি। বাঘ জঙ্গলের রাজাকে খিদে পেয়েছে। এখন তো যেহেতু রাজা কেন বলছি বুঝতে পারছেন না, সর্বোচ্চ ক্ষমতা নিয়ে আছে, খিদে পেয়েছে। তো ছাগল বাচ্চা দিলেও খাবে, আর ফুটফুটে হরিণ ছানা দিলেও খাবে। খিদেটা নিবারণ করতে হবে। এখন কি দিচ্ছে? ছাগল বাচ্চাগুলোকে দিচ্ছে। বুঝতে পারছেন না? বুঝাতে হবে আরো খুলে। এখন তো এমসিসি চলছে, এখন কোড অফ কন্ডাক্ট চলছে, তো ওই জন্য বেশি কিছু বলতে পারছি না। বুঝছেন? একটার পর একটা দিচ্ছে দেখুন, আর যারা ফাঁসছে দল হাত তুলে নিচ্ছে। আর আমি এখানে আপনাদের বলে যাই, আমাদের ভালোবাসার মানুষ, কর্মী সমর্থক যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, বুক ফুলিয়ে রাজনীতি করুন। মামলা হবে, জামিন হবে। আমাদের একটা কথা বলে যাচ্ছি, আমাদের দলের এক নেতা হাওড়া জেলার জনাব হাজি মুজিবুর রহমান সাহেবকে মিথ্যা মামলায় দীর্ঘদিন জেল খাটিয়েছে, এখনো আছে, একটা মামলা বাকি আছে। আমরা মামলার, আজকে আমি গিয়েছিলাম, এর আগে আমাদের নেতৃত্বরা গিয়েছে, আপনাদের বলে রাখি মিলিয়ে নেবেন। আমরা জামিন করিয়ে যে মামলাগুলো হচ্ছে কোয়াশিং এ যাব, কোয়াশিং এ গিয়ে মামলাটাকে নিষ্পত্তি করব। যে ওর নামে মিথ্যা মামলা দিয়েছে তার নামে আমরা মানহানির মামলা করব, আমরা ছাড়বো না। তো আমার ভালোবাসার মানুষদেরকে, আইএসএফ এর ভালোবাসার মানুষদেরকে যারা ডিস্টার্ব করবে, আপনার চিন্তিত হবেন না, মামলা হবে, সকালে উকিল আপনার জন্য কোর্টে পৌঁছে যাবে, আপনাকে জামিন করানো হবে। যদি এখানে না জামিন হয়, সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে মালা পরিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তারপরে আপনাকে নির্দোষ প্রমাণ করে, যে আপনার দাদা দিদির কথা শুনে যে আপনাদের নামে মিথ্যা মামলা করবে, আমরা দেখব তার যদি টাকা পয়সা বেশি থাকে তার বিরুদ্ধে কিভাবে করব। দুটো ধরনের মানহানি মামলা হয়, একটা টাকা ফাইন পাওয়া যায়, আর একটা জেল খাটানো যায়। যার দেখবো বেশি টাকা আছে সে কিভাবে জেল খাটানো যায় সেই মানহানি মামলা দেবো, আর যার দেখবো টাকা কম তার কাছে ওই 100 কোটি 150 কোটি 200 কোটি টাকার মানহানি মামলা ঢোকাবো। মানে বুঝতে পারছেন না? যার টাকা আছে তাকে জেল খাটাবো, আর যার টাকা নেই তার কাছে বলবো মানহানি টাকা দাও, মানে তোমার চর্বি বেশি করে কাটাবো আমরা। দাদার কথা শুনে, ওই এমপির কথা শুনে, এমএলএর কথা শুনে মানহানি মামলা করবে, মিথ্যা মামলা দেবে, প্রস্তুত থাকুন।
ভাই শেষ করবো, একটা আপনাদের দায়িত্ব নিতে হবে, পারবেন? দায়িত্ব একটা দেবো, একটা দায়িত্ব দেবো, নিতে পারবেন? এখানে হাজার হাজার মানুষ এসেছেন, তো সবাই কিন্তু আমাদের পার্টির অ্যাক্টিভ কর্মী নয়। অ্যাক্টিভ কর্মী কত আছে? 100-150। সবাই ভোটার, সমর্থক, ভালোবাসার মানুষ। আপনাদেরকে এই শুধু 20শে মে নয়, মে মাসের 20 তারিখ নয়, গণনার দিন পর্যন্ত পার্টির অ্যাক্টিভ কর্মীর ভূমিকা পালন করতে হবে। পারবেন? তারপরেও থাকতে হবে। পারবেন? যারা পারবেন একটু হাত তুলুন তো। পারবেন তো? আমাদের অ্যাক্টিভ কর্মীর কাজ কি? বাড়ি বাড়ি থেকে লোককে বোঝানো তো খাম চিহ্নে ভোটটা কেন দিতে হবে। ওরা বলবে বিজেপি চলে আসছে, মাস্টার সাহেব বলেছে। আমি একটা সিটের কথা বলছি, রায়গঞ্জ, ওখানে মোহাম্মদ সেলিম সাহেব বিদায়ী এমপি ছিলেন। কংগ্রেস প্রার্থী দিয়ে মোহাম্মদ সেলিম সাহেবকে, তৃণমূল প্রার্থী দিয়ে, সিপিএম প্রার্থী দিয়ে ভোট কাটাকাটিতে কি হলো? বিজেপি চলে আসলো। এই ধরনের আরো বাকি 17টা সিটের ডেটা আমাদের কাছে রেডি আছে, আমরা সব উদাহরণ দিতে পারি। ওরাই ভোট কাটাকাটি করে বিজেপিকে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, কেন? বিজেপির ভয় দেখি আমাদের ভোটটা লুটবে। ওটা আমরা হতে দেবো না। দেখ, ওই প্রসঙ্গে যাচ্ছি না। আপনারা আছেন যারা, একটা আমি ঘটনা বলি, ঘটনার সাথে উত্তর দেবো। আমি একবার ক্যাব, ওলা উবেরের মতো একটা ক্যাব বুক করে আমি যাচ্ছিলাম আজমির শরীফে। যাওয়ার পথে একটা ড্রাইভারের সাথে পরিচয় হয়েছে, যে ড্রাইভার চালাচ্ছে। আমি মুখে মাস্ক ছিল, আমি কে না কে আমার পরিচয় কিন্তু জানিনি। বলতে বলতে দেখি বিজেপির বিরুদ্ধে প্রচুর বলে যাচ্ছে। আমার কৌতূহল বশত জিজ্ঞাসা করলাম, দাদা আপনি এত বিজেপির বিরুদ্ধে বলছেন কেন? কি ব্যাপার? আপনার নাম কি? প্রথম ভাবনা হয়তো মুসলিম নাকি। আমি আপনাদের বলি, মুসলমানদের শুধু বিজেপি ক্ষতি করেনি। কেউ যদি মনে করে শুধু মুসলমানদের ক্ষতি করছে, সে চরম, মানে অসত্যটাকে জানে না বলে সে চরম ভুল করছে। বিজেপি ভারতীয়দের ক্ষতি করছে। বিজেপি রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলোকে বিক্রি করে দিচ্ছে। যে সম্পত্তির ওপরে আমার হিন্দু মা বাপেরও ভাগ আছে, আপনার আমারও অধিকার আছে, সেইগুলো বিক্রি করে দিয়ে বিজেপি নাগরিকের ক্ষতি করছে। তো আমি বললাম, আপনি এত বলছেন কেন? বলছে একটা সময় বিজেপির ওই হিন্দু খাতরে মে হ্যাঁ হিন্দুকে বাঁচাবার টোপো আমি খেয়ে নিয়েছিলাম। অর্থাৎ বিজেপির হয়ে ভোট করিয়েছি বা বিজেপিকে ভোট দিয়ে আমরা আনলাম। এনে কি দেখেছি? যখন নন বিজেপি সরকার ছিল, দিনে 9টা-10টার দিক, মানে দিনে যে মেহনতটা করতাম 3-4 হাজার টাকা ইনকাম হতো গাড়ি চালিয়ে। এখন মেহনত দ্বিগুণ করে দিচ্ছি, বা অনেক বেশি মেহনত করছি, এখন ইনকাম কত হচ্ছে? অনেক কম। আমি বললাম, তাহলে আপনি একজন ক্যাব ড্রাইভার, আপনি বিজেপি এরকম করে কি লাভ পারবেন বিজেপিকে হারাতে? বলতে যে ভুলটা করেছি, আমাদের পরের প্রজন্মর কাছে বা আমাদের যারা ছেলেপুলে আছে তাদেরকে, এই যে পাপটা করেছি, পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমি কিভাবে? বলছে আমি ক্যাব ড্রাইভার, আমি 10টা ভোট যদি বিজেপির কাছ থেকে মাইনাস করতে পারি, অন্তত পরের প্রজন্মকে বলবো আমি পাপ করেছি, অন্তত সেটাকে আমি কিছুটা হলো প্রায়শ্চিত্ত করলাম। তাই আমরা 2014-র আগে যারা ভেবেছিলাম বিজেপি আমাদের উপকার করবে, আমরা 2011 সালের আগে যারা ভেবেছিলাম তৃণমূল আমাদের উপকার করবে, আমরা এসে দিনের শেষে কি দেখছি? উপকার তো দূরের কথা, আমাদের অপকার হচ্ছে। শিক্ষার কথা যারা বলেছিল, স্বাস্থ্যের কথা যারা বলেছিল, মান উন্নয়নের কথা যারা বলেছিল, উল্টে আমরা কি দেখছি? স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা খারাপ, শিক্ষা কেন্দ্রের শিক্ষক নয়, সবটাই ভেঙে ফেলেছে। লিগাল ইল্লিগাল মদের দোকান আমাদের পাড়ায় পাড়ায় শুরু করে দিয়েছে। তো এই যে পাপ আমরা করেছি, প্রায়শ্চিত্ত আমরাই করবো তো নাকি ভাই? তো তার কথা ধরে বলছি, আপনারা দায়িত্ব নিন, 10টা করে ভোট বিজেপি আর তৃণমূল থেকে মাইনাস করিয়ে, পাপের প্রায়শ্চিত্ত করিয়ে খাম চিহ্নের পক্ষে নিয়ে আসুন। এটা পারবেন ভাই? যারা এসেছেন 10টা করে ভোট পারবেন? তাহলে অ্যাক্টিভ কর্মীর ভূমিকা আপনারা পালন করবেন তো? আমরা যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত আমরা মানুষের সাথে মিশেছি, প্রায় লক্ষাধিক ভোটে কিন্তু আমরা অ্যাচিভ করেছি, অর্থাৎ রিচ করেছি, আমরা পৌঁছে গিয়েছি। আর একটু আগামী 20 তারিখ আগে পর্যন্ত আমরা যদি সবাই দায়িত্ব নিই, আমরা এখান থেকে জনগণের কণ্ঠ হয়ে পার্লামেন্টের মধ্যে যাব। পার্লামেন্টে গিয়ে সন্তোষপুরের গার্মেন্ট শিল্প, অর্থাৎ বস্ত্র ব্যবসায়ীদের যে অসুবিধার কথা তুলব, আমরা পার্লামেন্টে গিয়ে এখানকার লেদের যারা কাজ করছেন, লেদের সাথে যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের সমস্যার কথা তুলব। আমরা পার্লামেন্টে গিয়ে কৃষকদের সমস্যার কথা তুলব। আমরা পার্লামেন্টে গিয়ে এই লাইনে যাতে রেল লাইনে আরো বেশি লোকাল দেওয়া যায়, এবং এখানে আরো রেল মানচিত্রে যদি যুক্ত করা যায়, ফুটপ্রশিপ থেকে শুরু করে, তার কথা তুলব। আমরা পার্লামেন্টে গিয়ে জনগণের জনপ্রতিনিধি হয়ে কথা বলবো। এই বলে আমি আপনার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বিদায় নিচ্ছেন। যেতে যেতে আমি একটা কথা বলছি, আপনারা শুনবেন। অনুরোধ একটাই, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছেন,
মাইক অনেক দূরে লাগিয়েছেন, ওখানে বিজেপির কর্মী থাকতে পারেন, তৃণমূলের থাকতে পারেন, সিপিএম এ থাকতে পারে, কংগ্রেসে থাকতে পারে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জি যদি এক জায়গায় বসে চা খেতে পারে, সুকান্ত মজুমদার, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ যদি এক জায়গায় বসে কেক কাটতে পারে, কেন বর্গেছিয়া সকাল বাজার সন্ধ্যা বাজারে বিভিন্ন রাজনৈতিক নেতার কর্মীরা এক জায়গায় বসে কেন তারা মিটিং করতে পারবে না বা কেন চা খেতে পারবে না? অর্থাৎ মারামারি, হানাহানি বুথের স্তরে কারা না বাড়ছে। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রাখবেন, অন্যায় অনাচার হতে দেবেন না। অনুরোধ করছি প্রত্যেককে বারবার, যে ভোট আসবে যাবে, যে আত্মীয়তার সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সম্পর্ক, এটা বরকরার রাখবেন, এটাকে টিকিয়ে রাখবেন। কেউ ধর্মের নামে ভোট চাইছে, কেউ বর্ণের নামে ভোট চাইছে, কেউ জাতের নামে ভোট চাইছে, কেউ ধর্মগুরুর নামে ভোট চাইছে, এটা কাউকেও প্রশ্রয় আপনারা দেবেন না। আপনারা উন্নয়নের নামে ভোট হোক। যারা ভাবছেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলই লাগবে, দিনের শেষে বিজেপি কিন্তু ক্ষমতায় আসবে। আর যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বিজেপিকে বড় ফুলকে ভোট দেব, একটু শুধু বলে রাখি, 2021-এর পরে যে অত্যাচার আইএসএফ এর সাথে হয়েছে, বিজেপির সাথে হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে হয়েছে, কিন্তু আইএসএফ এর চেয়ারম্যান কোনোদিন মমতা ব্যানার্জির সাথে বসে চা খায়নি। শুভেন্দু বাবু কিন্তু এক জায়গায় এসি ঘরে বসে চা খেয়েছে, এটা মাথায় রাখবেন। আমি সেই দিনকেই চা খাবো যেই দিন এই বর্গেছিয়া সন্ধ্যা বাজার বা সকাল বাজারে তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস যেই দলের নেতা হোক না কেন এক জায়গায় বসে অন্তত নন এসিতে চা খাবে, মারামারি করবে না। সেই দিন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীর সাথে দরকার লাগলে বসে চা খাবো। তুমি নিচের তলায় মারপিট লাগাবে আর ওপর তলায় চা খাবো, আমার দ্বারাই হবে না। তো যারা বলছেন, ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে নিয়ে আসি সাইজ করবে, তারা কিন্তু দিবা স্বপ্ন দেখছেন। এরা এক জায়গায় বসে চা খাচ্ছে, মারামারি করে মরছেন বুথের স্তরে। আসুন আইএসএফ এর হাতকে শক্ত করুন। না জোড়া ফুলের প্রতি ভরসা করবেন, না আপনি বড় ফুলের প্রতি ভরসা করবেন, একদম নয়। আসুন খামচিহ্নের প্রতি ভরসা করুন। খামচিহ্ন আপনার উপরে যে অত্যাচার হয়েছে, আইনের মাধ্যমে যথাসময়ে যোগ্য জবাব দেবে। তাই আপনাদের বলবো, বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না, শেষে এসে বলছি,